প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের জন্য থেভেনিনের সূত্রটি নিয়ে আলোচনা করব। আমরা জানি পদার্থবিজ্ঞানের তড়িতের সার্কিট থিওরি অথবা ইকুইভ্যালেন্ট মডেল অ্যান্ড সার্কিট থিওরির এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এক্ষেত্রে যদিও আমাদের তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষে থেভেনিনের সূত্র দিয়ে শুরু হয়েছে, থেভেনিনের সূত্র আছে। তো এর জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে কারশফের সূত্র আমাদের ভালো ধারণা থাকতে হবে। আমার যে পূর্বের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কারশফের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এছাড়া তোমরা ইন্টারমিডিয়েট পর্যায়ে কারশফের সূত্র পড়ে আসছো। আশা রাখি আমাদের এই কারশফের সূত্র যদি আমাদের এখানে প্রয়োজন হয় এবং প্রয়োজন হবে অবশ্যই, তখন আমরা এগুলি প্রয়োগ করতে পারবো। এছাড়া বিভব বিভাজন, অর্থাৎ কোনো সার্কিটের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন বিভব, কোনো বিন্দুর বিভব যখন আমরা বের করি, সেই বিভবগুলো বের করার জন্য যে সূত্র, সেই জিনিসগুলো আমাদের ধারণা আসে নিশ্চয়ই। আর ওহমের সূত্র তো আমরা জানি। তো সুতরাং আমি বলবো যে কারশফের সূত্রটা অবশ্যই আগে জেনে নিবা। আমরা এখানে থেভেনিনের সূত্র নিয়ে থিওরিটা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে বুঝতে অসুবিধা হয়, যার জন্য থিওরিটা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে অঙ্কগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। আর কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমরা থেভেনিনের সূত্রে, তো সাধারণত যে সকল বর্তনীগুলো জটিল বর্তনী, যাকে আমরা জালিকা বর্তনী আমরা বলি, তো সেই জালিকা বর্তনীতে যদি একাধিক রোধ এবং তড়িচালক উৎস থাকে তখন কিন্তু আমরা ওহমের সূত্র দিয়ে এগুলি সমাধান করতে পারি না, তখন আমাদের এই থেভেনিনের সূত্রটি প্রয়োজন হয়। তো এর জন্য আমাদের আগে বলছিলাম যে কারশফের সূত্র প্রয়োজন হবে, কারশফের কারেন্ট ল এবং ভোল্টেজ ল, নিশ্চয়ই আমাদের এইগুলি নিয়ে খুব ধারণা আছে। তো আমরা চলে যাই থেভেনিনের সূত্রে। এখানে বলা হয়েছে যে দুটি প্রান্তীয় বিন্দুর সঙ্গে যুক্ত যে কোনো সংখ্যক তড়িৎচালক বলের উৎস কিংবা যে কোনো সংখ্যক তড়িৎ প্রবাহ এবং রোধের সমন্বয়ে গঠিত কোনো তড়িৎ বর্তনীকে কেবলমাত্র একটি সমতুল্য তড়িৎ বলের উৎসের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত একটি সমতুল্য রোধের বর্তনী দ্বারা প্রতিস্থাপন করা যায়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি, আমি একটু হাইলাইট করার চেষ্টা করি বিষয়টা। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বর্তনী আছে, এটি অবশ্যই একটি জটিল বর্তনী। আমরা বলবো যে এই হচ্ছে উৎস, এরকম আরো অনেক উৎস থাকতে পারে। সহজে বোঝার জন্য আমরা একটি উৎস এবং কয়েকটি রোধ দিয়ে একটি জটিল বর্তনী তৈরি করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রোধ আছে, এখানে একটি রোধ, এখানে একটি রোধ, এখানে একটি রোধ, এরকম অসংখ্য রোধ। এদিকে হয়তো রোধ আছে, কিন্তু আমাদের সাধারণত থেভেনিনের সূত্রের মধ্যে একটা বিশেষ প্রান্ত থাকবে যে প্রান্তের জন্য তড়িৎ প্রবাহ অথবা তড়িৎ শক্তি ইত্যাদি বের করতে বলে। তো এখানে রোধ আছে, সেটা আমরা আপাতত মাপছি না বা এখানে ক্যালকুলেশনে আনছি না। তো যেহেতু বলছি যে অসংখ্য রোধ বা এরকম বিভব, এগুলিকে একটি মাত্র বর্তনীর উৎস হিসাবে প্রতিস্থাপন করা যায়। তো এখানে যা আছে, আমরা যদি এখান থেকে শুরু করি, যে এখান থেকে শুরু করে এই যে পুরোটাকে যদি আমরা বলি যে একটি উৎস, মানে এই জায়গাটাকে যদি আমরা একটু বন্ধ করে দিই, আমরা যদি বলি যে এর ভিতরে কিছু আছে, কি আছে আমরা জানি না, নিশ্চয়ই এখানে রোধ বিভব আরো অনেক কিছু আছে, এরকম যদি বন্ধ করে দিই তাহলে এই পুরোটাকে কিন্তু আমরা এই ভিটিএইচ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। ভিটিএইচটাকে বলা হয় থেভেনিনের বিভব, পরবর্তীতে আমরা সংজ্ঞায় দেখব। আর এই যে এখানে যে রোধ ছিল সেই রোধটাকে আমরা এখানে নিয়ে আসলাম, তাহলে একটা সিম্পল বর্তনী হয়ে গেল। এই রোধটি হচ্ছে যে আরটিএস, যেটা সেটা হচ্ছে থেভেনিনের রোধ। অর্থাৎ এই বর্তনীর মধ্যে এখানে যদি আমরা ব্ল্যাক বক্সটা দিয়ে দিই তাহলে আমরা ভালো করে বুঝবো। এখানে এই পুরোটাকে যদি ঢেকে দিই তাহলে এখানে রোধ আর বিভব ছাড়া আর কিছু নাই। তাহলে বিভব হচ্ছে এইটা আর রোধ হচ্ছে এটা, এটাকে আমরা শ্রেণীবদ্ধভাবে যুক্ত করছি। সেই কথাটাই বলছি যে যদি আমরা শ্রেণীবদ্ধভাবে যুক্ত একটিমাত্র তড়িৎচালকের উৎস এবং একটিমাত্র রোধ হিসেবে কল্পনা করতে পারি। তো আমরা যদি এটাকে ঢেকে দিই তাহলে আমরা দেখবো, দেখো একটা ব্ল্যাক বক্স দিয়ে আমরা এটাকে ঢেকে দিলাম। পুরোটাকে ঢেকে দিলে কি হলো, এই ব্ল্যাক বক্সের ভিতরে অনেকগুলো রোধ বা তড়িৎচালক শক্তি এরকম আছে। তো এখানে যে কোনো ব্ল্যাক বক্স আছে, এর মধ্যে যে কোনো কিছু থাকতে পারে। তো এইটাকে আমরা একটিমাত্র বিভব উৎস বা বিদ্যুৎ উৎস এবং অন্যান্য যে রোধগুলো আছে সেই রোধগুলোকে আমরা একটিমাত্র, মানে রোধ যেটাকে আমরা বলছি থেভেনিনের সমবায়ের রোধ বা সমান রোধ, বৈদ্যুতিক বর্তনীতে আমরা এগুলিকে যুক্ত করে বলতে পারি যে একটিমাত্র রোধ একটিমাত্র বিভব উৎস হিসেবে এখানে প্রতিস্থাপন করতে পারি। তো এর ক্ষেত্রে আমাদের কিছু সংজ্ঞা জানা দরকার। থেভেনিনের সূত্র পড়ার আগে আমরা কিছু সংজ্ঞা জেনে নিই।
তো জালক বা জালক বর্তনী কাকে বলে? বলছে কোনো তড়িৎ বর্তনীতে এক বা একাধিক তড়িৎচালক বলের উৎস এবং রোধ উপস্থিত থাকলে সেইরূপ বর্তনীকে আমরা বলি জালক। সাধারণত আমরা ওহমের সূত্র যখন পড়েছিলাম তখন আমরা দেখলাম যে একটিমাত্র উৎস অর্থাৎ একটিমাত্র তড়িৎচালক শক্তি কোষ অথবা ব্যাটারি থাকে আর একটি রোধ থাকে। সেখান থেকে কিন্তু আমরা ভি ইকুয়াল টু আই আর এই সূত্র প্রয়োগ করে প্রবাহ মাত্রা বা ইত্যাদির মান বের করি। কিন্তু যদি এমন হয় যে একটি জটিল বর্তনী, এখানে কিন্তু আগের যে বর্তনীটি ছিল তার চেয়ে আরেকটু ক্রিটিক্যাল একটি বর্তনী, কিন্তু আমাদের সমস্যা সমাধানের জন্য আরো ক্রিটিক্যাল বর্তনী দিবে, কিন্তু সবই সম্ভব, ইজিলি করা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি তড়িৎচালক উৎস আছে, তার সাথে একটি রোধ লাগানো আছে, এখানে আরেকটি রোধ লাগানো আছে, এখানে একটি রোধ আছে, এখানে আবার একটি রোধ, এখানেও রোধ, এখানে আবার তড়িৎচালক উৎস। এখন যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করতে চাই, কোন দিক দিয়ে প্রয়োগ করব? এটা সম্ভব না। এটা হচ্ছে ওহমের সূত্রের সীমাবদ্ধতা। কারশফের সূত্র, হ্যাঁ কারশফের সূত্র দিয়ে এটি সম্ভব। আমরা তো জানি যে ওহমের সূত্র যেখানে প্রয়োগ করা সম্ভব নয় সেখানে থেভেনিনের সূত্র, কারশফের সূত্র, স্টার সূত্র, আরো এই ধরনের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা প্রয়োগ করি, নর্টনের সূত্র। তো আমরা এখন থেভেনিনের সূত্র নিয়ে আলোচনা করছি, সুতরাং অন্য কথা আমরা বলবো না। তো থেভেনিনের সূত্রের জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, অথবা আমরা নর্টনের সূত্রের জন্য এই জিনিসগুলো দরকার, অনেক সময় আমাদের পরীক্ষার সংজ্ঞা আসে জালক বর্তনী বা জালক কাকে বলা হয়। তাহলে যদি একাধিক উৎস থাকে, তড়িৎচালক উৎস, যেমন এখানে একটি উৎস আছে, এখানে একটি উৎস, তাহলে দুইটা উৎস আছে এখানে, এবং একাধিক রোধ, এখানে অনেকগুলো রোধ আছে, তাহলে এই ধরনের বর্তনীকে আমরা জালক বর্তনী বলবো। তাহলে খুব সিম্পল বিষয়, আমরা একটা সার্কিট দেখতে পাচ্ছি যে অসংখ্য রোধ আছে এবং অসংখ্য তড়িৎচালক উৎস আছে, সুতরাং এটাকে আমরা জালক বর্তনী বলতে পারি। এখন নিষ্ক্রিয় বর্তনী কাকে বলে? আমরা অনেক সময় বলে থাকি যে প্যাসিভ সার্কিট। হ্যাঁ, এটি আসলে নিষ্ক্রিয় বর্তনী কি এটা আমরা মুখস্থ করি, কিন্তু আসলে বিষয়টা বুঝি না। দেখো, আমি ঠিক আগের যে সার্কিটটি ছিল সেই সার্কিটটিকে একটু মডিফাই করে লিখলাম। এখানে তড়িৎচালক যে উৎসগুলো আছে সেই উৎসগুলো কিন্তু আমি দেই নাই। তাহলে এখানে একটি তড়িৎচালক উৎস ছিল, এটা এখন এখানে নাই। এখানে একটা তড়িৎচালক উৎস ছিল, সেটা নাই। আর এখানে রোধ ছিল, এখানে রোধ দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে এইখানে যেহেতু তড়িৎচালক উৎস নাই, যদি কোনো জায়গা থেকে আমরা বাইরে থেকে প্রবাহ মাত্রা দেই, হয়তো এর বিরুদ্ধে প্রবাহ মাত্রা চলবে। তো এরকম তড়িৎচালক উৎসবিহীন যদি কোনো বর্তনী হয় তখন এটাকে আমরা নিষ্ক্রিয় বর্তনী বলি। এর মধ্যে দিয়ে এখন কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহ চলবে না। এইগুলি দরকার হয় কেন? আমরা থেভেনিনের সূত্র বা নর্টনের সূত্র যখন পড়ি তখন এই জিনিসগুলো এই জন্য করি যে এখানে রোধের ক্যালকুলেশন করতে হয়, অথবা সমতুল্য রোধ কত সেগুলি বের করতে হয়। সেই জন্য এই ধরনের নিষ্ক্রিয় বর্তনী আমাদের প্রয়োজন হয়। অনেক সময় তোমাদের চিন্তা হতে পারে যে এইটা কেন এরকম বর্তনী কেন হলো, এটাকে নিষ্ক্রিয় বর্তনী বলি, এটা বর্তনী। আবার অনেক সময় আমরা বলে থাকি যে আদর্শ বর্তনী তো হচ্ছে যে তড়িৎচালক উৎস থাকতে হবে, রোধ থাকতে হবে, চাবি থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই আদর্শ বর্তনী, কিন্তু আমাদের এই ধরনের বর্তনী নিষ্ক্রিয় বর্তনী দরকার হয় যখন উৎস থাকবে না, তখন রোধের তুল্য রোধ অথবা অন্য বিষয়গুলো ক্যালকুলেশন করার জন্য প্রয়োজন হয়। এখানে আমরা তুল্যরোধ এর জন্য আমরা এরকম নিষ্ক্রিয় বর্তনী নিয়ে আসবো, নিষ্ক্রিয় বর্তনী ক্যালকুলেশন করব। একটু আমরা একটু মনোযোগ দিয়ে এটা লক্ষ্য করব, কারণ এখানে থেভেনিনের সূত্র থেকে যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে, এখানে একেবারে সার্কিটে যদি কোনো ভুল না থাকে ফুল মার্কস পাওয়া যায়, আর যদি আমরা একটু ভুল করে ফেলি তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। এগুলি শুধু ফিজিক্সে নয়, উচ্চতর গবেষণার ক্ষেত্রে, অন্যান্য অনার্সের সায়েন্সের যে অন্যান্য অনার্সগুলো আছে সেই ক্ষেত্রে, যেখানে ইলেকট্রনিক্স আছে সেই ক্ষেত্রে, কম্পিউটারে যারা পড়ছো তাদের ক্ষেত্রে, যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছো তাদের ক্ষেত্রে এই সূত্রগুলো আছে সার্কিট থিওরি, এবং তারা আরও জটিল জটিল সার্কিট থিওরি পড়ে। তো আমরা সিম্পল সার্কিট দিয়ে শুরু করি, জটিল সার্কিট আমরা ইজিলি সমাধান করতে পারবো। আমি কিছু উদাহরণ দেখাবো, তোমরা মনোযোগ সহকারে এগুলি খেয়াল করবা। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা অবশ্যই এগুলি সাবস্ক্রাইব করে নিবা, তাহলে তোমরা প্রতিনিয়ত সবগুলো ভিডিও পেতে পারো। এবং এগুলি যদি সময় মতো তোমরা সমাধান না করো বা সময় মতো যদি এগুলি স্টাডি না করো তাহলে পরবর্তীতে কিন্তু আসলে পারা মুশকিল হয়ে যায়। তো আমরা এখানে কিন্তু কোনো কিছু মুখস্থ করবো না, সরাসরি আমরা একটু বুঝে নিব, তাহলে তারপর তোমরা ইজিলি এগুলি দেখতে পাবা, ক্যালকুলেশন করতে পারবা। তো জালক বর্তনী আমরা জানলাম, আর একটি জানলাম হচ্ছে নিষ্ক্রিয় বর্তনী। তাহলে নিশ্চয়ই সক্রিয় বর্তনী আছে। তো সক্রিয় বর্তনী কোনটি? যে ক্ষেত্রে কি থাকবে? তড়িৎচালক বলের উৎস থাকে। হ্যাঁ, যেমন এখানে দেখো তড়িৎচালক বলের উৎস আছে, থাকাতে আমাদের কি হলো, এই তড়িৎচালক বলের উৎসের জন্য এর মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহ চলছে। তো এইটাকে কিন্তু আমরা সক্রিয় বর্তনী বলতে পারি। এখানে তড়িৎচালক বলের উৎসগুলো আমরা লাগাই দিলাম, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে। এমনও হতে পারে যদি আমরা এটাকে যুক্ত করে দিই তাহলে হয়তো দেখা গেল যে এদিক দিয়ে বিদ্যুৎ হচ্ছে না, এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, সেটাও সক্রিয় বর্তনী হবে। অর্থাৎ তড়িৎচালক উৎস যদি থাকে
তাহলে আর তড়িচালক উৎস থাকলে রোধ তো থাকবেই, রোধ ছাড়া যদি আমরা তড়িচালক উৎস দিই তাহলে হয়তো সার্কিটটি ছিঁড়ে যাবে, পুড়ে যাবে, বা বিদ্যুৎ প্রবাহ এত বেশি যাবে যে আর বিভব থাকবে না। তো যাই হোক, আমাদের এরকম তড়িচালক উৎস যদি থাকে এবং রোধ যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছি সক্রিয় বর্তনী। মূল বিষয়টি হচ্ছে যে এখানে আমাদের কি থাকতে হবে, তড়িচালক উৎস থাকতে হবে। এখানে দুটি তড়িচালক উৎস আছে। এবার আসো স্থির বিভব উৎস কি জিনিস, একটু ভালো করে খেয়াল করি আমরা। স্থির বিভব উৎস, যদি তো স্থির বিভব উৎস, স্থির বিভব উৎস কাকে বলা হয়, বলছে যে উৎস থেকে গৃহীত প্রবাহ মাত্রা কম বা বেশি করা হলেও উৎসের তড়িৎচালক বল সর্বদা স্থির থাকে, তাকে আমরা স্থির বিভব উৎস বলি। সাধারণত আমাদের যে ম্যাথমেটিক্সগুলো থাকে সেই ক্ষেত্রে স্থির বিভব উৎস দেয়া থাকে। অর্থাৎ যখন আমরা ব্যাটারি সংযোগ করলাম, যদি এমন হয় যে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য যদি আমরা রোধকে কম বা বেশি করি, তাতে করে যদি ব্যাটারি থেকে অর্থাৎ তড়িৎচালক উৎস থেকে তড়িৎচালক বলের পরিমাণ কম বা বেশি হয়ে যায়, তখন কিন্তু এটা স্থির বিভব উৎস হলো না, এটি কিন্তু ভেরিয়েবল বিভব উৎস হয়ে গেল। তো আমাদের ভেরিয়েবল বিভব উৎস থাকে না, সুতরাং এটা নিয়ে আমাদের খুব একটা টেনশন করার দরকার নাই। তো সংজ্ঞাটি আমাদের দরকার হবে, এবং হচ্ছে যে এটি আমাদের সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। স্থির বিভব উৎস, হ্যাঁ, পরিবর্তনশীল বিভব উৎস, কিংবা হচ্ছে যে স্থির তড়িৎ উৎস। তো এটি যেহেতু তখন পরিচালক উৎস যখন আমরা বলবো তখন হয়তো আমাদের মনে হতে পারে যে বিষয়টি কি, সেই জন্য আমরা এই জিনিস সংজ্ঞাগুলো আবার একটু দেখে নিলাম। তাছাড়া পরীক্ষায় সংজ্ঞাগুলো আসে। তো এখানে আমরা দেখি যে আরেকটি কথা, যে স্থির বিভব উৎসের যে অভ্যন্তরীণ রোধ সেটি কিন্তু খুব নেগলিজিবল থাকে, নগণ্য থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে এখানে যে আমরা 6 ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি, 6 ভোল্ট ব্যাটারির ভিতরে কোনো অভ্যন্তরীণ রোধ নাই সেটাই আমরা ধরে নিয়েছি, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। তো এখন দেখো এক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম, এখানে রোধটা পরিবর্তন করছি, 21, 19, 20, 18, 17 এগুলি করছি, এবং প্রবাহ মাত্রা পরিবর্তন হচ্ছে। কিন্তু দেখো এখানে ব্যাটারি কি তার তড়িৎচালক শক্তির কোনো পরিবর্তন করছে? নিশ্চয়ই না। 6 ভোল্ট ছিল, 6 ভোল্ট আছে। তো যদি এরকম যে এই ব্যাটারিটি অর্থাৎ তড়িৎচালক উৎসটি স্থির মাত্রার বিভব আমাদেরকে সাপ্লাই দেয়, যদিও আমরা রোধ বা প্রবাহ মাত্রা পরিবর্তন করে থাকি, তখন তাকে আমরা বলবো স্থির বিভব উৎস। এখন স্থির প্রবাহ উৎস কি জিনিস, যে উৎসে বর্তনীর বাহ্যিক রোধের পরিবর্তনেও সর্বদা একই প্রবাহ মাত্রা দিতে পারে, তাকে আমরা স্থির প্রবাহ উৎস বলি। অর্থাৎ যদি কোনো বর্তনীতে এমন হয় যে এই ক্ষেত্রে বলা আছে যে এই এই বিন্দু থেকে বা সার্কিটের এই প্রান্ত থেকে এত এম্পিয়ার প্রবাহ পাওয়া যাচ্ছে, তো আমরা যদি রোধের পরিবর্তন করে ফেলি অথবা প্রবাহ মাত্রারও যদি পরিবর্তন হয়, তাহলেও যদি ওই ঠিক একই পরিমাণ প্রবাহ এখানে সাপ্লাই করে ওই বিন্দু থেকে, তখন সেটাকে আমরা বলছি স্থির প্রবাহ উৎস। যেমন এই যে একটি বর্তনী আছে, ওই বর্তনীটাকে আমরা যদি আবার একটু দেখি, এখানে কিন্তু আসলে 6 ভোল্ট ছিল, এখানে আসলে এটা ব্যাটারি না, আমরা বলছি যে ব্যাটারিটা আমরা এই জন্য দিলাম জাস্ট বোঝানোর জন্য যে 10 এম্পিয়ার প্রবাহ এখান থেকে প্রবাহিত হচ্ছে। এই 10 এম্পিয়ার প্রবাহ প্রবাহিত হবে যদি আমরা বাইরের রোধ পরিবর্তন করি, কিন্তু বর্তনীতে যদি কারেন্টের কোনো পরিবর্তন না হয়, যদিও এখানে এটা পরিবর্তন করার ক্ষেত্রে এটি সম্ভব কি না, হ্যাঁ সম্ভব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সবসময় একটি নির্দিষ্ট পরিমাণ প্রবাহ মাত্রা সে দিচ্ছে, এই সোর্স থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ প্রবাহ মাত্রা পাচ্ছি। তো সুতরাং এই ক্ষেত্রে এই বর্তনীর মধ্যে অবশ্যই একই নির্দিষ্ট পরিমাণ প্রবাহ হবে, যদিও আমি এখানে বর্তনীতে এই রোধের পরিবর্তন করি। তো এই ধরনের উৎসকে আমরা বলছি স্থির প্রবাহ উৎস। তোমরা কিন্তু এই জায়গাটাকে ব্যাটারি হিসেবে কল্পনা করবে না, কারণ এই জায়গাটি হচ্ছে একটি উৎস, যেমন একটা জেনারেটর থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে যদি আমরা দিই, তাহলে সেই ক্ষেত্রে তারপরে থেভেনিনের সূত্রের জন্য আমাদের আরও কয়েকটি জিনিস দরকার, সেটা হচ্ছে থেভেনিনের সমতুল্য তড়িৎচালক বল। এখানে তড়িৎচালক বল হবে, তো এই তড়িৎচালক বলকে আমরা VTH দ্বারা প্রকাশ করি, এটি দরকার হবে আমাদের। এখন আমরা দেখি তড়িৎচালক বলটা কি। এখানে দেখো, যদি আমাদের এই যে জায়গাটি, এখানের রোধ আছে, এখানে একটি, এই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ যাবে সেটি বের করতে যদি বলে, তাহলে আমরা কি করি, এখান থেকে এটাকে লোড বলি, এটাকে পরবর্তী সার্কিট আমরা দেখব যে এটাকে এই জায়গাটাকে আমরা লোড বলি, অর্থাৎ এর সাপেক্ষে আমাদের প্রবাহ মাত্রা অথবা তড়িৎচালক শক্তি বের করতে হবে। তাহলে এই লোডটিকে যদি আমরা এখান থেকে অপসারণ করি, এবং অপসারণ করার পর যদি একটি ভোল্ট মিটার নিয়ে আসি, এই দুই প্রান্তে যদি ভোল্ট মিটার ধরি, তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা একটা বিভব পাবো।
এই বিভবটি কার বিভব? এই টোটাল বর্তনীর বিভব, যেখানে আমরা ব্ল্যাক বক্স দিয়ে বলছিলাম যে আমরা যদি ওই পুরো ব্ল্যাক বক্স দিয়ে পুরোটাকে ঢেকে দিই তাহলে এর ভিতরে কতগুলো রোধ থাকবে এবং পরিচালক উৎস থাকবে। আর এই জায়গাটা আমরা বলছিলাম দুইটা প্রান্ত, এ বি প্রান্ত। তাহলে এই এ বি প্রান্তের সাপেক্ষে যে বিভবটা পাওয়া যাবে, অর্থাৎ পুরো বর্তনীর লোডের দুই প্রান্তে পুরো বর্তনীর যে তড়িচালক বলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে কিন্তু আসলে থেভেনিনের সমতুল্য তড়িচালক বল বা থেভেনিন ভোল্টেজ আমরা। আরেকটি হচ্ছে থেভেনিনের সমতুল্য রোধ। ঠিক একইভাবে যদি বর্তনীর যে কোনো দুটি প্রান্তীয় বিন্দুতে লোড প্রয়োগ করতে হবে, যে দুই বিন্দুতে লোড প্রয়োগ করতে হবে, একটু আগে আমরা যে লোডের কথা বলছিলাম যে এই দুই প্রান্তের সাপেক্ষে প্রবাহ মাত্রা বের করতে হবে, তো এই দুই প্রান্তকে আমরা বলছি লোড। তাহলে এই দুই প্রান্তকে যদি আমরা মুক্ত অবস্থায় রাখি, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু যদি ধরে নেই, তাহলে এই এ বিন্দু এবং বি বিন্দুর সাপেক্ষে পুরো বর্তনীর যে রোধ, যেটাকে আমরা তুল্য রোধ বলছি, সেই রোধটাকে আমরা বলছি থেভেনিনের রোধ বা সমতুল্য রোধ। অর্থাৎ এই দুই প্রান্তের সাপেক্ষে এই প্রান্ত এবং এই প্রান্তের সাপেক্ষে যদি আমরা টোটাল বর্তনীর রোধ বের করে থাকি তখন সেটাকে আমরা বলছি সমতুল্য রোধ। এবং সেই রোধ বের করার জন্য কি করতে হবে আমাদের, এখানে কিন্তু এটা কিন্তু এই জায়গায় কিন্তু একটি ব্যাটারি ছিল। যদি ব্যাটারি আদর্শ বর্তনী যদি হয় এবং এই ক্ষেত্রে যদি আদর্শ উৎস হয় তাহলে সেক্ষেত্রে কোনো রোধ থাকবে না, অর্থাৎ এই জায়গাটাকে সংযোগ করে দিতে হবে। এক্ষেত্রেও কিন্তু যদি অভ্যন্তরীণ রোধ না থাকে তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা সংযোগ করে দিব। তবে যদি অভ্যন্তরীণ রোধ এখানে থাকে তখন কিন্তু আমরা এখানে একটা অভ্যন্তরীণ রোধ দিয়ে নিব। এখানে যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে এখানে একটা অভ্যন্তরীণ রোধ দিয়ে নিব। অতঃপর আমরা তুল্য রোধ বের করব, সেটাকে আমরা বলছি থেভেনিনের সমতুল্য রোধ। তাহলে এই পর্যন্ত যা আলোচনা করলাম সেগুলি ছিল থেভেনিনের সূত্রের জন্য অথবা পরবর্তীতে নর্টনের সূত্রের জন্য এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়, এই জিনিসগুলো আমরা জেনে নিলাম। তো এখন থেভেনিনের সূত্রের সাহায্যে যদি কোনো বর্তনীর হিসাব করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে আমাদের যে উৎস আছে, উৎস থাকবে, অর্থাৎ এখানে পরিচালক বল থাকবে এবং থাকবে রোধ। তো যে রোধের সাপেক্ষে আমাদের প্রবাহ মাত্রা বের করতে হবে সেটাকে আমরা বলছি লোড। লোড, LOAD, লোড। তো এই রোধকে আমরা কি করব, বিচ্ছিন্ন করব এবং বিচ্ছিন্ন করে ওই প্রান্ত দুইটা নাম দিব এ বি। আমরা একটু মনে রাখি, এ বি নাম দিব। তাহলে এটা কিভাবে করব, এই জায়গাটাকে বিচ্ছিন্ন করে নিব এবং বিচ্ছিন্ন করে আমরা তার নাম দিব এ বি। অতঃপর কি করব, তার সমতুল্য রোধ বের করব। সমতুল্য রোধ বের করার জন্য আমাদের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় ইত্যাদি জানা হতে পারে। আমরা এক্ষেত্রে সমতুল্য বিভব বের করব, সেই জন্য কারশফের ল জানা হতে লাগবে, কারশফের কারেন্ট ল বা ভোল্টেজ ল। এছাড়া যে আমরা যদি বিভাজনের সূত্র প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবহার করতে পারি। কারশফের সূত্র দিয়ে হয়ে যায়, তো সেটিও লাগবে আমাদের, সবগুলো প্রসেস আমাদের জানা দরকার। তারপরে আমরা সবগুলো দিয়ে যেভাবে করব সেটা হচ্ছে প্রবাহ মাত্রা বের করার জন্য VTH, অর্থাৎ আমরা বলছি থেভেনিনের ভোল্টেজ। আমরা সংজ্ঞা একটু আগে শিখে আসছি, থেভেনিনের ভোল্টেজ লাগবে এবং থেভেনিন রোধ লাগবে, সমতুল্য রোধ। আর এখানে লোড, লোডটা আমরা এখানে লিখে দিব, অর্থাৎ যেই প্রান্তের সাপেক্ষে প্রবাহ মাত্রা হিসাব করতে হবে। তাহলে কিন্তু আমরা এই সিম্পলিফাই একটি সার্কিট হয়ে গেল এবং I সমান VTH ডিভাইডেড বাই RTH প্লাস RL। এই সূত্র প্রয়োগ করে আমরা থেভেনিনের সূত্রের সমস্যার সমাধান করতে পারি। ওকে, তাহলে আমরা চলে যাই আমাদের ব্যবহারিক। আমরা এখানে কিছু অঙ্ক সমস্যার সমাধান করব। এইটি একটি সার্কিট, আমি একেবারে একটি বাস্তব সার্কিট দেখাতে চেষ্টা করেছি। এখানে দেখো, এখানে আছে ব্যাটারি, এই যে ব্যাটারি, এখানে আছে কি, এখানে রোধ। রোধকে এভাবে কালার দ্বারা প্রকাশ করা হয়। ব্যাটারি বাজারে কিনতে পাওয়া যায়, ব্যাটারি, এই ধরনের ব্যাটারি। তো এই আমাদের সার্কিটাল ডায়াগ্রাম। সার্কিট যদি হয় তাহলে এটি সার্কিট, আর বাস্তবে এরকম থাকে। তো আমাদের প্রথমেই আমরা বলছিলাম যে কি করতে হবে, এখানে লোড যেটি আছে সেটাকে চিহ্নিত করতে হবে। তো এই এখানে প্রশ্নটি এরকম একটি বর্তনী দেওয়া থাকবে, বলা থাকবে যে এই 4 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে বের করো। এটি আমরা এখন সমাধান করব। তাহলে এই 4 ওহম যে রোধ আছে এইটাকে আমরা বলবো লোড। তো এখন লোড কি হবে, এখানে লোড হবে RL সমান 4 ওহম। এটি আমরা একেবারে নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমরা লিখে দিব, যার
এগেইনস্টে আমাদের প্রবাহ মাত্রা বের করতে হবে অথবা পাওয়ার বের করতে হবে, সেই যেই রোধটি আছে সেই রোধটিকে আমরা বলছি লোড। তাহলে এখানে রোধ হচ্ছে 4 ওহম। তারপর আমাদের কি করতে হবে, তাহলে আমরা 4 ওহম পেয়ে গেলাম লোড রোধ। এবার আমরা কি করব, রোধের সংযোগ বিচ্ছিন্ন করে নিব, বিচ্ছিন্ন করে আমরা নাম দিব এবি। তাহলে এখানে আমরা কি করলাম, এই যেখানে লোডটি ছিল সেটা আমরা কেটে দিলাম, কেটে দিয়ে এটার নাম আমরা করলাম এবি। তাহলে এ প্রান্ত বি প্রান্ত। এখন আমাদের কাজ হবে থেভেনিনের ভোল্টেজ এবং থেভেনিনের রোধ বের করা। এর জন্য আমাদের যে সূত্রগুলো দরকার, রোধের শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় জানা দরকার, কারশফের সূত্র জানা দরকার। এই ক্ষেত্রে আমরা কারশফের সূত্র প্রয়োগ করে চেষ্টা করব। পরবর্তীতে আমরা বিভাজনের সূত্র প্রয়োগ করে চেষ্টা করব। তাহলে আমাদের সবগুলো সূত্রই জানা হবে। এখন এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আমার এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে, যদিও আমি এখানে একটা লিমিটেড সার্কিট ব্যবহার করেছি। এই সার্কিটের ক্ষেত্রে একেবারে স্পষ্ট কোন দিকে প্রবাহ মাত্রা হবে, কিভাবে হবে, আমরা ভোল্টমিটার দিলে এখানে কোন জায়গার প্রবাহ মাত্রা কী সেটাও জানতে পারবো। কিন্তু আমি যখন সমস্যার সমাধান করব, বা অনেক সময় সার্কিটের মধ্যে কোন দিকে প্রবাহ যাবে সেটি দেওয়া থাকে না, কিংবা তুমি হয়তো এটা বের করতে পারছো না, তো তুমি ধরে নিবা যে কোনো একদিকে। আমি এখানে ইচ্ছা করেই আমি একটু এই দিকে দিলাম, তীর চিহ্ন দিলাম, অর্থাৎ এই ক্ষেত্রে পজিটিভ, এখানে যে সোর্স আছে সোর্সের পজিটিভ প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, এইভাবে আমরা ধরে নিলাম। অথবা পিছনের দিকেও ধরতে পারতাম, কোনো সমস্যা নেই। যদি আমরা ধরি তাহলে আমাদের যে প্রবাহ মাত্রার মান দেখে আমরা বুঝতে পারবো যে কোন দিকে হবে। আমরা এখান থেকে আমরা ধরে নিলাম যে এই প্রান্তে, এই রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাবে। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে কারশফের সূত্র প্রয়োগ করব। আমি কিন্তু কারশফের সূত্র প্রয়োগ করার আগে আমরা কিভাবে ধরব, অর্থাৎ এটার বর্তনীটা যে হিসাব করব কোন জায়গাটায়, আমি কিন্তু এই জায়গাটাতে কিন্তু প্রবাহ, এই জায়গাটাতে এই লুপ যেটি আছে এই লুপের মধ্যে কিন্তু আমি হিসাব করেছি। তো এই লুপের মধ্যে যদি হিসাব করি এবং সেটা কোন আবর্তে হবে, এই আবর্তনটা আসলে হচ্ছে এই বরাবর, আমি একটু চিহ্নিত করে ফেললাম। তাহলে এখন আমরা আসি, দেখি এই প্রবাহ মাত্রা এইদিকে যাচ্ছে, এইদিকে 2 ওহম রোধের মধ্য দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি এটি ধনাত্মক প্রান্ত, তাহলে এই হচ্ছে ধনাত্মক প্রান্ত। প্রবাহ মাত্রা যদি এদিকে যায়, আমি ধরে নিই এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রবাহ মাত্রা এদিকে যাচ্ছে, কিন্তু আমি ধরে নিয়েছি এইদিকে। তো তাহলে এদিকে যদি যায় প্রবাহ মাত্রা আর সামনে যদি রোধ পড়ে, তাহলে সেটাকে আমরা বলছি যে ঠিক আছে পজিটিভ। তারপরে আমরা চলে আসি তাহলে আমাদের যে কারশফের সূত্রের জন্য আমরা এই ক্ষেত্রে এই লুপটি আমরা ধরে নিলাম ঠিক এইভাবে। তো এদিক দিয়ে তো প্রবাহ মাত্রা যেতে পারবে না, সুতরাং এখানে একটা লুপ হবে না, সুতরাং পুরো লুপটা হবে এই বরাবর। তাহলে এই পুরো লুপটা যদি আমরা নেই, আমরা এখন দেখি এই ক্ষেত্রে পুরো লুপের ক্ষেত্রে প্রবাহ মাত্রার যে কারশফের যে সূত্রটি, সেই সূত্রটা আমরা প্রয়োগ করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের রোধ হচ্ছে 2 ওহম। 2 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে। তো প্রবাহ মাত্রা সামনের দিকে যাচ্ছে আর সামনে হচ্ছে রোধ, সুতরাং এটি পজিটিভ। আমাদের কারশফের সূত্র জানা আছে, আমরা কারশফের সূত্র অনুযায়ী সেটা সমাধান করে ফেলতে পারি। আবার এদিকে যখন যাচ্ছে ব্যাটারির মধ্য দিকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, তখন হচ্ছে পজিটিভ। আবার এখানে যখন আসছে তখন সামনে হচ্ছে রোধ, যেদিকে যাচ্ছে সেদিকে রোধ পজিটিভ, এই হচ্ছে 2 ওহম। আবার এখানে যখন আসছে তখন হচ্ছে 2 ওহম রোধ পজিটিভ। আবার এদিকে যখন আসছে 2 ওহম রোধ, দ্যাট ইজ পজিটিভ। আবার এখান থেকে যখন যাচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, তখন সেটি হয়ে যাবে নেগেটিভ। এই চিহ্নের কথাগুলো নিশ্চয়ই আমাদের মনে আছে, মনে না থাকলে আমি আরেকবার একটু বলে নিই। যখন প্রবাহ মাত্রা যাওয়ার সময় সামনে যদি রোধ পড়ে, তাহলে আমরা পজিটিভ ধরে নিব, এবং
যখন ব্যাটারির মধ্য দিয়ে যাবে তখন পজিটিভ থেকে নেগেটিভের দিকে যখন যাবে তখন হচ্ছে পজিটিভ ধরে নিব ইকাল টু 0। অথবা আমরা যদি এভাবে হিসাব করি যে ভোল্টেজ ড্রপ এবং হচ্ছে ভোল্টেজ গেইন সমান, তাহলে কিন্তু এখান থেকে যখন আসছে এই দিক দিয়ে যখন আসছে তখন আমরা বলছি যে এখানে পজিটিভ ভোল্টেজ, এখানে আমরা যখন প্রবাহমাত্রা এদিকে যাবে তো নিশ্চয়ই পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ। ওকে, ভোল্টেজ ড্রপের হিসাবগুলো করে নিব, আর ভোল্টেজ রাইজ করে কোথায় সেগুলো হিসাব করে নিব, তাহলে ভোল্টেজ ড্রপ এবং রাইজ হচ্ছে সমান, সেভাবে আমরা করতে পারি। তো যাই হোক, এখানে আমরা কারশফের সূত্র প্রয়োগ করেছি। কারশফের সূত্র প্রয়োগ করে যদি আমরা দেখি যে এখানে হিসাব করলে আমরা পেয়ে যাই হচ্ছে আই এর মান হচ্ছে -0.5 এম্পিয়ার। এটা আমরা একটু হিসাব করে দেখলেই হয়ে যাবে, অর্থাৎ কারশফের সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি। তো এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে কারশফের সূত্র প্রয়োগ করে আমরা এই ক্ষেত্রে ভিটিএসটা বের করব। আমরা কিন্তু প্রবাহ মাত্রা পেয়ে গেছি এবং সেই প্রবাহ মাত্রার কিন্তু আমরা লিখে রাখছি এখানে যে আমাদের যে প্রবাহ মাত্রা আমরা পেয়েছি সেটা হচ্ছে -0.5 এম্পিয়ার। আর লোড এর মান তো আমাদের জানাই আছে। এখন হচ্ছে বিটিএইচ বের করতে হবে। বিটিএইচ বের করার জন্য এখন বিটিএইচটা আমাদের লাগবে, তো আমরা এখানে বিটিএইচটাকে স্থাপন করলাম। স্থাপন করার ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে স্থাপন করব, অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, অথবা এদিকে নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা আমরা দিতে পারি। তো আমরা এখানে আসলে পজিটিভ প্রান্তটা দিয়েছি আর এই পাশে হচ্ছে এই দিকে নেগেটিভ প্রান্ত দিয়েছি। এখানে আমরা 2-3টা পরিচালক শক্তি দিয়ে বিটিএস দেখিয়েছি, একটা দিয়েও দেখানো যায়, কোনো সমস্যা নাই। তো তাহলে আমরা এই প্রথম যে সার্কিট জায়গাটি আছে এই প্রথম অংশটিতে আমরা এই কারশফের লুপ উপপাদ্যটি প্রয়োগ করি। তাহলে আমরা দেখব যে আবার আগের মতো যদি হিসাব করি তাহলে এদিক দিয়ে যদি প্রবাহ মাত্রা যায় এদিক দিয়ে আই পরিমাণ প্রবাহ মাত্রা। একটি বিষয় আরেকটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে এর মধ্য দিয়ে কিন্তু একই প্রবাহ মাত্রা যাচ্ছে। আমরা যখন প্রথম হিসাব করেছিলাম তখন কিন্তু এখানে একই ধরনের প্রবাহ মাত্রা আই প্রবাহ মাত্রা যাচ্ছিল। এটা তখন ওপেন ছিল, খোলা ছিল, তাহলে আই প্রবাহ মাত্রা সোজা এদিক দিয়ে গিয়ে যেহেতু এদিক দিয়ে যাচ্ছে একটি প্রান্ত দিয়ে যাচ্ছে, সুতরাং আই প্রবাহ মাত্রায় যাবে I1 I2 I3 ইত্যাদি হওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন আমরা বলছিলাম যে আই প্রবাহ মাত্রা যাচ্ছে, তো আই প্রবাহ মাত্রা যদি যায়, আই প্রবাহ মাত্রা সামনে হচ্ছে এখানে একটি রোধ আছে, তাহলে রোধের জন্য আমরা পজিটিভ লিখলাম। এদিকে ভিটিএসি যখন আসছি প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, দ্যাট ইজ পজিটিভ। আবার যখন এখানে আসছে সামনে রোধ আছে পজিটিভ, আবার এখানে যখন যাচ্ছে তখন কিন্তু মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। আগে আমরা যখন ভিটিএইচে আসছিলাম তখন পজিটিভ থেকে নেগেটিভে গিয়েছিল, আর এখানে যাচ্ছে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, সুতরাং এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস। তাহলে এই হলো আমাদের কারশফের লুপ উপপাদ্য। তো এখানে বিটিএইচ এর মান বের করতে হবে। আই এর মান তো আমাদের জানাই আছে, আই এর মান কত ছিল -0.5, হিসাব করলে আমাদের 6 ভোল্ট হয়ে যায়। তাহলে 6 ভোল্ট হচ্ছে বিটিএইচ এর মান। আমরা কিন্তু বিটিএইচ এর মান পেয়ে গেলাম, আই এর মান পেয়ে গেলাম, আই এর মান দিয়ে কিন্তু আসলে বিটিএইচ এর মান আমরা বের করলাম। আর এল তো আমাদের জানাই আছে। তো এখন যে দুইটা মান আমরা পেয়েছি সেই দুইটা মান আমরা একটু লিখে রাখলাম। এখন আমরা বের করব হচ্ছে আরটিএইচ। আরটিএইচ বের করার জন্য আমরা যদি আসি তাহলে আমাদের আগের যে সার্কিটটি ছিল এখানে কিন্তু সোর্স ছিল, এখানে সোর্স ছিল, এখানে সোর্স ছিল, এখানে ভিটিএইচ ছিল। তো আমরা এই ভিটিএইচটাকে সরাই ফেললাম এখান থেকে, ভিটিএইচ আর এখন আমাদের দরকার নাই। তো আমরা কি করব, শুধু রোধগুলো দেখব কোথায় কোথায় আছে। এখানে কোনো রোধ দেয়া নাই, অভ্যন্তরীণ রোধ ছিল না, সুতরাং আমরা এখানে অভ্যন্তরীণ রোধ লিখব না। এখানে অভ্যন্তরীণ রোধ ছিল না, সুতরাং আমরা এখানে অভ্যন্তরীণ রোধ লিখব না। শুধুমাত্র এই জায়গাটাকে আমরা সংযোগ করে দিব। যদি আমাদের এখানে অভ্যন্তরীণ রোধের দেয়া থাকতো যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম বা 6 ওহম এরকম যদি দেয়া থাকতো তাহলে আমরা কিন্তু অভ্যন্তরীণ রোধ এখানে লিখতাম। এখানে আমরা সরাসরি সংযোগ করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা তুল্য রোধের হিসাব করব। আমি সরাসরি মানটা বসাই দিয়েছি, এখানে তোমরা একটু হিসাব করে দেখো যে আমরা আছে হচ্ছে সমান্তরাল হবে না, এখানে এই দুইটা রোধ আছে শ্রেণী সমবায় এবং এই দুইটা রোধ আছে হচ্ছে শ্রেণী সমবায়, তার সাথে সমান্তরাল সমবায় আছে হচ্ছে তারা দুইজন। তাহলে এখানে আমরা দেখি এই দুইটা রোধ আছে শ্রেণী সমবায়ে, তাহলে 2 + 2 এখানে হলো 4 রোধ, 4 ওহম। আবার এখানে আছে 2 + 2 4 ওহম রোধ। এই 4 ওহম 4 ওহম আছে হচ্ছে সমান্তরাল সমবায় এবির প্রান্তের সাপেক্ষে। তাহলে 1/4 প্লাস 1/4 যদি আমরা হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব 1/2, উল্টাই দিলে হচ্ছে 2, তাহলে 2 ওহম হচ্ছে রোধ। এটা আমরা হিসাব করে নিব, খুব সিম্পল হিসাব। এখানে এইটা সমান্তরাল হবে না, শ্রেণী সমবায়, জাস্ট এখানে বোঝানোর জন্য আমরা লিখছিলাম। তাহলে এখানে 2 ওহম এবং এই 2 ওহম হচ্ছে সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় আছে। এখানে 2 ওহম 2 ওহম শ্রেণী সমবায় আছে, তার সাথে এই যে তুল্য রোধটা আমরা পেলাম 4 ওহম, এদিকে হচ্ছে 4 ওহম, এই 4 ওহম 4 ওহম আছে হচ্ছে শ্রেণী সমবায়, টোটাল রোধ হচ্ছে 2 ওহম। তাহলে আরটিএইচ এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 ওহম। তারপর কি করতে হবে, তারপর আমরা এই সূত্রের মধ্যে যেই থেভেনিনের প্রবাহের যে সূত্র সেই সূত্রের মধ্যে শুধু মানগুলো বসাই দিব। তাহলে আরএল এর মান আমাদের জানা আছে 4,
তাহলে বসালাম 4, RTH এর মান জানা আছে 2, এই 2 বসালাম, এবং হচ্ছে VTH এর মান 6 বসালাম, তাহলে আমরা পাইলাম হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে এইভাবে আমরা এই থেভেনিনের সূত্রের সাহায্যে সমস্যাগুলো সমাধান করতে পারি। নিশ্চয়ই যে কোনো সমস্যা আসলে তোমরা পারবা। আমি শুধু বোঝানোর জন্য আরেকটি সার্কিট আমরা একটু দেখো, এই ক্ষেত্রে আমরা আরেকটি সার্কিট নিলাম। এই সার্কিটের ক্ষেত্রে এখানে অবশ্যই রোধ ছিল। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যেহেতু যে এর মধ্যে দিয়ে কী পরিমাণ প্রবাহ যাবে অথবা ইকুইভ্যালেন্ট রোধ বের করো, সুতরাং আমরা বের করতে পারবো। তো আমরা সিম্পলি একটা সার্কিট দেখি। এই সার্কিটের মধ্যে এখানে 2 ওহম আছে, এখানে 2 কিলো ওহম, এখানে 1 কিলো ওহম, এখানে 1 কিলো ওহম আছে, এখানে 1 কিলো ওহম আছে। এখন এখানে হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে। তাহলে এখন আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট ভোল্টেজ যে বের করেছিলাম, প্রবাহ মাত্রা বের করে তারপর হচ্ছে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করেছিলাম। সরাসরি আমরা এখান থেকে কিন্তু এরকম ধরনের সার্কিট হলে আমরা সহজে বের করতে পারি। যদি আরেকটু জটিল হয় তখন কিন্তু কারশফের সূত্র ছাড়া কোনো উপায় নেই। যেমন এরকম সার্কিট যদি থাকে, দেখো এই জায়গাটা যদি তুমি একটু খেয়াল করো, তাহলে এখানে কিন্তু বিভব বিভাজনের সূত্র তুমি প্রয়োগ করতে পারো। তাহলে বিভব বিভাজনের সূত্র নিশ্চয়ই আমাদের মনে আছে, না হলে ইন্টারমিডিয়েট এটি আছে, আমরা একটু দেখে নিব যে এখানে যতগুলো রোধ আছে আর যেই দুই প্রান্তের বিভব বের করতে হবে। মনে করো আমি এই প্রান্ত এবং এই প্রান্তের সাপেক্ষে বিভব বের করতে চাই, তাহলে এই প্রান্ত এবং এই প্রান্তের সাপেক্ষে বিভবটি হবে মূল বিভবকে এই দুইটা প্রান্ত ভাগ করেছে কিভাবে, যে এই দুই প্রান্ত ডিভাইডেড বাই এই পুরো বিভব, পুরো রোধ। তাহলে এখানে এই দুই প্রান্তের যে রোধ সেইটা হচ্ছে R2 R3, আর পুরো রোধগুলো হচ্ছে এই যে R2 R3 R4। তাহলে এই সবগুলো রোধ নিচে হবে আর উপর হবে এই দুই প্রান্তের রোধ। আর V1 হচ্ছে এইটার রোধ 15। তাহলে ক্যালকুলেশন করলে 7.5 ভোল্টেজ। এছাড়াও আমরা আরেকটি উপায় করতে পারি, সেটি হচ্ছে এখানে 1 ওহম, এখানে হচ্ছে 1 ওহম, তাহলে হচ্ছে 2 ওহম। তাহলে দেখো একটা প্রান্ত দিয়ে এদিকে হচ্ছে 2 ওহম আছে, এদিকে হচ্ছে 2 ওহম আছে। তাহলে এটা যদি 15 হয়, এর মান যদি হয় 15, তাহলে এই 2 ওহম যদি হয় তাহলে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে 7.5। তো সহজে, অর্থাৎ যে উপায়ে তোমার সহজ হয় সেভাবেই তুমি এই ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা বের করে ফেলবা। তাহলে থেভেনিনের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আমরা পেয়ে গেলাম হচ্ছে কত, 7.5 ভোল্ট। আচ্ছা, এবং এই ক্ষেত্রে কিন্তু দেখো এদিকে কোনো প্রবাহ মাত্রা যাবে না। কেন যাবে না? কারণ এই যে ওপেন সার্কিট, আমরা যদি একটা ভোল্ট মিটার দিই এই দুই প্রান্তের মধ্যে, তাহলে কিন্তু এটা কোনো প্রভাব ফেলবে না। কেন ফেলবে না যদি প্রশ্ন করি? কারণ ভোল্ট মিটারের সাথে অবশ্যই উচ্চমানের রোধ যুক্ত থাকে শ্রেণী সমবায়ে। সুতরাং এই শ্রেণী সমবায়ে যদি যতই রোধ যুক্ত করো তাতে তার কিছু আসে যায়। এখন দেখো আমরা ইকুইভ্যালেন্ট রোধ যদি বের করতে চাই, তাহলে ইকুইভ্যালেন্ট রোধটা কি হবে? এই ক্ষেত্রে দেখো R2 এবং R3, এই যে R2 এবং R3 আছে হচ্ছে শ্রেণী সমবায়, তাহলে যোগ করে দিলাম 1 1 2। তার সাথে এই 2 আছে হচ্ছে সমান্তরাল সমবায়, এই সমান্তরাল সমবায়। তাহলে টোটাল যে রোধ হলো সেই রোধের সাথে যুক্ত হবে শ্রেণী সমবায় 1 ওহম রোধ, 1 ওহম রোধ। তাহলে টোটাল রোধের মান হচ্ছে 2 কিলো ওহম। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রোধও পেয়ে গেলাম। তাহলে ধাপ 3 যেটা, তাহলে এই ধাপ 3 হলো এই সেই আমাদের বর্তনী। এখন যদি আই এর ভ্যালু বের করতে চাই, তাহলে এখানে রোধ আমাদের জানা থাকতে হবে। এখানে রোধ যদি দিয়ে বলা হয় যে আই এর মধ্যে দিয়ে বা এখানের মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ মাত্রা যাবে, তাহলে আমরা আই সমান VTH ডিভাইডেড বাই হচ্ছে আর ইকুইভ্যালেন্ট প্লাস হচ্ছে আর এই লোড দিয়ে আমরা হিসাব করে বের করতে পারি। তো এটি হচ্ছে অনেক সময় প্রশ্ন করা থাকে যে সমমানের বর্তনী লিখো, তাহলে এটি হচ্ছে সেই সমমানের বর্তনী, অর্থাৎ থেভেনিনের সূত্রে সমমানের বর্তনী হচ্ছে এটি। তো আশা রাখি যে কোনো সমস্যা আসলে সমাধান করতে পারবা। এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবা। এছাড়া তো আমার ইমেল আছে, জানা আছে। যাদের ইমেল জানা নেই তারা ইমেল করতে পারো। সেটি হচ্ছে physics2700@gmail.com। এটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের। আর এছাড়াও habib3294@yahoo.com, সেইখানেও তোমরা জানাতে পারো। আর সবচেয়ে ভালো হয় যদি আমাদের ওই চ্যানেলে সরাসরি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে তোমরা যদি যে কোনো প্রবলেমগুলো কী প্রবলেম সেটা যদি জানাই দাও, তাহলে স্পেসিফিক প্রবলেমের এগেনিস্টে যদি আমরা প্রশ্ন পাই তাহলে সেই ক্ষেত্রে স্পেসিফিক জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো এবং ভিডিওগুলো সেভাবে আমরা তৈরি করতে পারবো। তো সেই পর্যন্ত ভালো থাকো এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করো। আশা রাখি তোমরা এইভাবে যদি চর্চা করো তাহলে ভালো ফলাফল করতে